ফ্যাসিবাদের উত্থান ঠেকাতে ছাত্রদের সজাগ থাকার নির্দেশ বিএনপির। নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক সহ এনসিপির ২৪ দফা ইশতেহার। জুলাই আন্দোলনের এই দিনে মার্চ টু ঢাকা কর্মসূচির ঘোষণা দেয় শিক্ষার্থীরা। সহিংসতায় সারা দেশে প্রাণহানি ৯০ জনের। নির্মাণের ৭ বছরেও চালু হয়নি শ্রীনগরের ট্রমা সেন্টার। রক্ষণাবেক্ষণের অভাবে মাদক সেবীদের আত্রাখানায় পরিণত হাসপাতালটি। এবং লবণাক্ত ভাইরাস আর জলবায়ু পরিবর্তনের ধাক্কায় বাগেরহাটে কমছে চিংড়ির চাষ। উৎপাদন বাড়াতে নানা পদক্ষেপ মৎস্য বিভাগের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। এবারে বিস্তারিত। বিএনপি মানুষের জীবনযাত্রা উন্নয়নের রাজনীতি করতে চায় জানিয়ে দেশ বিরোধী সব ষড়যন্ত্র রুখতে ছাত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার রাজধানীতে ছাত্র দলের সমাবেশে তরুণদের যোগ্য নেতৃত্ব গড়ে তুলে ধানের শীষে তারুণ্যের প্রথম ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। এ সময় গোটা জাতি ঘোষিত সময়ের মধ্যে নির্বাচনের অপেক্ষায় আছে বলে মন্তব্য করেন দলের মহাসচিব। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্র সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্র দল। রাজধানীর শাহবাগের এই সমাবেশে ছাত্র দলের নেতাকর্মীদের অবস্থান ছিল সমাবেশ স্থল থেকে পশ্চিমে সায়েন্স ল্যাব এবং পূর্ব দিকে মৎস্য ভবন হয়ে কাকরাইল ও প্রেস ক্লাব পর্যন্ত। গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার আহ্বান জানান বিএনপি মহাসচিব। আমাদের নেতা তারেক রহমান সাহেব দিল্লিতে বসে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করেছেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। গোটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে এই ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। ক্যাম্পাসে নিজেদের অধিকার নিয়ে শিক্ষার্থীদের সোচ্চার থাকা উচিত মন্তব্য করে পতিত স্বৈরাচার দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেন তারেক রহমান। পলাতক স্বৈরাচার মুক্ত বাংলাদেশে প্রচলিত প্রথাগত ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন হওয়া দরকার। আগামীর বাংলাদেশে একটি জ্ঞান এবং মেধাভিত্তিক শাসন প্রশাসনের জন্য তোমরা তোমাদের নিজেদেরকে যোগ্যতম হিসেবে গড়ে তোলার প্রতিজ্ঞা করতে হবে। সব ষড়যন্ত্র মোকাবিলায় শিক্ষার্থীদের সচেতন থাকতে হবে উল্লেখ করে বিএনপি নবীন প্রবীণের সমন্বয়ে নতুন বাংলাদেশ গড়তে চায় বলেও মন্তব্য করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। নতুন বাংলাদেশ বিনির্মাণে ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রোববার কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক সহ ২৪ দফা সম্বলিত ইশতেহার ঘোষণা করে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, দেশের মানুষ এমন এক রাজনৈতিক বন্দোবস্ত চায় যেখানে নতুন করে স্বৈরতন্ত্র ফিরে আসবে না। আরও জানাচ্ছেন মনিরুল ইসলাম। ১ বছর আগে এই শহীদ মিনার থেকে এই ঘোষণা এসেছিল স্বৈরাচার পতনের। সেই জায়গাতেই দাঁড়িয়ে নতুন বাংলাদেশী করার ভাবনা প্রকাশ করল নবাগত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। কেন্দ্রীয় নেতারা বলেন, মৌলিক সংস্কারের নিশ্চয়তার পাশাপাশি জুলাই আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। এনসিপি নেতাকর্মীদের দিকে কেউ চোখ তুলে তাকালে রাজনৈতিকভাবেই জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। এনসিপির একটা নেতা কর্মীর দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, আমরা তাকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করব। আমরা এই মঞ্চে আজ আমার শহীদ ভাইদের হত্যার বিচার চাইতে এসেছি। আহত যোদ্ধাদের রক্ত ঝরার বিচার চাইতে এসেছি। পরে ২৪ দফা ঘোষণা করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, এক দফা কোনো দলের নয়, এক দফার ঘোষক ছিল বাংলাদেশের জনতা। আমরা সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের ঘোষণা দিয়েছিলাম। আমরা বলেছিলাম আমরা এমন একটা রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করব যেখানে স্বৈরতন্ত্র আর কখনোই ফিরে আসতে পারবে না। ঘোষিত ২৪ দফায় জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি ও বিচার এবং গণতন্ত্র রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার তথা জুলাই সনদের বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। আমরা বিশ্বাস করি এই মৌলিক সংস্কারগুলো পুরোপুরি বাস্তবায়ন ছাড়া ফ্যাসিবাদী কাঠামো ভেঙে ফেলা
আমাদের পক্ষে সম্ভব হবে না। 24 দফাকে বাস্তবে রূপান্তর করে স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে সবার সহযোগিতাও চেয়েছেন নাহিদ ইসলাম। আজ আবারও এই শহীদ মিনার থেকে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আসুন আমরা সবাই মিলে আমাদের নতুন বাংলাদেশ গঠনে এই ঐতিহাসিক 24 দফাকে বাস্তবে রূপান্তর করে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। এবার জুলাই গণ অভ্যুত্থান নিয়ে আমাদের বিশেষ আয়োজন রক্তাক্ত জুলাই। সরকার বিরোধী আন্দোলনে গেল বছরের এই দিনে অর্থাৎ 4 আগস্ট দেশজুড়ে সহিংসতায় মারা যায় অন্তত 90 জন। এর মধ্যে সিরাজগঞ্জে গণপিটুনিতে নিহত হয় 13 পুলিশ সদস্য। এদিন আন্দোলনরত শিক্ষার্থীদের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, যারা নাশকতা ও ধ্বংসযজ্ঞে জড়িত তারা সন্ত্রাসী। জুলাই আন্দোলনের 4 আগস্টের খণ্ডচিত্র জানাচ্ছেন সুরাইয়া মুন্নি। ঢাকা সহ দেশের অন্তত 22টি জেলায় ছাত্রদের সঙ্গে পুলিশ এবং আওয়ামী লীগ ও সহযোগী নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয় 2024 সালের 4 আগস্ট। সহিংসতায় মারা যায় পুলিশের 13 সদস্য। নতুন করে বিক্ষোভ ও সহিংসতার কারণে সরকার ইন্টারনেট বন্ধ করে দেয় এবং সন্ধ্যা 6টা থেকে দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করে। পদত্যাগের দাবি নাকচ করে দিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের কড়া সমালোচনা করেন শেখ হাসিনা। বলেন, ছাত্র নয় নাশকতা ও ধ্বংসযজ্ঞে জড়িতরা সন্ত্রাসী। যারা অস্ত্রধারী, যারা এই ধরনের ঘটনা ঘটায় তাদের সকলেরই তদন্ত হোক, বিচার হোক। সরকারকে পদত্যাগে বাধ্য করতে দেশের সব প্রান্ত থেকে ঢাকামুখী পদযাত্রা শুরু হয়। এমন বাস্তবতায় সেনাবাহিনী ও পুলিশ জনগণকে কারফিউ না ভাঙতে বা আইন লঙ্ঘন না করার আহ্বান জানায়। জুলাই বিপ্লবে সেনাবাহিনী মূলত নিরপেক্ষ ভূমিকা পালন করেছে। সরকার বিরোধী এই আন্দোলনে সেনাবাহিনী সরাসরি অংশ নেয়নি, তবে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে তাদের অবস্থান সুসংহত ছিল। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেন, সশস্ত্র বাহিনী সর্বদা জনগণের পাশে থেকেছে এবং থাকবে। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই আন্দোলনের নির্মমতা, বিভৎসতা কাঁদিয়েছে গোটা বিশ্বকে। এর একটি রিকশায় ঝুলে থাকা শহীদ নাফিসের ছবি, যাকে বহন করেছেন চালক নূর মোহাম্মদ। সেই দিনের সেই দুঃসহ স্মৃতি এখনও তাকে তাড়িয়ে বেড়ায়, যা ভাবলে অবিরত হৃদয়ে রক্তক্ষরণ হয়। 24-এর রক্তঝরা 4 আগস্টের সেই গল্পই থাকছে রিপন মাহবুবের প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন আবু তালেব জয়। 4 আগস্ট 2024 বিকেল 4:30। রিকশা চালক নূর মোহাম্মদ চোখের সামনেই গুলিতে লুটিয়ে পড়তে দেখছেন অনেককেই। এসব দৃশ্য দেখে শরীরের শক্তি হারিয়ে ফেলেন তিনি। দেখছেন জবাই করা মুরগির মতো ছটফট করছে গুলিবিদ্ধ এক কিশোর। মগবাজার পুলিশ আমার এই বাম হাতটা ধরে কয় এদিকে, যে সময় আমার এই কথা বলছে এইদিকে, তখন তো ওদিকে দেখতেছি মারামারি। তখন আমি বাধ্যমূলক কইছি ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমি শেষ। শহীদ নাফিসকে বহন করা সেই ছবি মুহূর্তে ছড়িয়ে পড়ে সোশ্যাল দুনিয়ায়, যা দেখে চোখের পানি ধরে রাখতে পারেননি কোনো মানুষ। রাজপথে সন্তানদের উপর পুলিশি বর্বরতার দৃশ্য খুব কাছ থেকে দেখেছেন নূর মোহাম্মদের মতো অসংখ্য রিকশা চালক। 10 নম্বর ছিলাম, অনেক মানুষ আহত হয়েছে, তখন আলোক নিয়েছি। আমাদের কাছে যে সাহায্য চাইছিল আমরা যতটুকু সম্ভব সাহায্য করছি। গুলি খাওয়া পড়ে গেছে, রিকশার পর তুলে নিয়ে চলে গেছে। গণ অভ্যুত্থানের 1 বছর পেরোলেও নাফিজের লাশ বহনকারী রিকশা চালক নূর মোহাম্মদ সেদিনের দুঃসহ স্মৃতি এখনো ভুলতে পারেননি। লাশটা এই যে নামাজে যেরকম সেজদা দেয় না, এরকম সেজদা দেয়া পড়ে রয়েছে। যে সময় উঠাইছে তখনকার দেখি আর বাংলাদেশের পতাকা। পুলিশে আমরা ধইরা এই যে যেভাবে বইছি এভাবে বসতেছি, পড়ে যাইতেছে এমনি পড়ে যাইতেছে। আরেক পুলিশ পিছন থেকে আইসা বলতেছে আর শোয়া যায়। এই আন্দোলনকে পুঁজি করে অনেকেরই পকেট ভারী হয়েছে এবং হচ্ছে। ক্ষমতার মসনদও ফাঁকা নেই, কিন্তু কেউ কি ভেবেছে নূর মোহাম্মদের মতো রিকশা চালকদের কথা? তারা কি করছে এবং কেমন আছে? অনেকেই অর্থ সহায়তা দিতে চাইলেও তা আশ্বাসেই সীমাবদ্ধ থেকে গেছে। রাষ্ট্রীয়ভাবে একটা সম্মানীয় একটা প্রাপ্ত সেই জিনিসটাও কিন্তু আমার পকেটে এখনো আসেনি। আমার নিয়ে তো সবাই পুতুল খেলতে আছে। গণ অভ্যুত্থানে প্রাণ হারিয়েছে অন্তত 26 রিকশা চালক। হতাহতদের বহন করেছেন বিনা পারিশ্রমিকে, কেবল মানবিক টানে। অনেকের ভাগ্য বদল হলেও নূর মোহাম্মদের মতো রিকশা চালকরা কি পেলেন সেই প্রশ্ন থেকেই গেছে।
জুলাই আন্দোলনে যখন পাখির মতো মানুষ মরছিল, তখন এই এক একটি রিক্সা হয়ে উঠেছিল এক একটি অ্যাম্বুলেন্স, এবং সেই রিক্সা যারা চালাচ্ছিলেন তারা দেখিয়েছেন নিজের জীবনকে বাজি রেখে সর্বোচ্চ মানবতার উদাহরণ। কিন্তু জুলাই পরবর্তী সময়ে অনেকের কপালে জ্যাকপট জুটলেও ভাগ্যের কোনো পরিবর্তন ঘটেনি এই সকল মানুষদের, এবং সেই সাথে তারা পায়নি কোনো রাষ্ট্রীয় স্বীকৃতিও। এই নিয়ে অবশ্য তাদের নেই কোনো অভিযোগ। মানবতার সর্বোচ্চ উদাহরণ দেখাতে পেরে তারা রয়েছেন সন্তুষ্ট। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। এবার অন্যান্য খবর। বৃষ্টি ও উজানের ঢলে লালমনিরহাটে তিস্তা নদী পানি বেড়ে প্লাবিত হয়েছে নদী তীরবর্তী নিম্নাঞ্চলের বেশ কিছু এলাকা। এতে ব্যারেজের ভাটিতে থাকা নদী তীরবর্তী হাতীবান্ধা উপজেলার সানিয়াজান, গন্ডিমারি, সিন্দুরনা, ঢাওয়াবাড়ি, কালীগঞ্জ উপজেলার ভোটমারি ও সদর উপজেলার কয়েকটি গ্রামের নিম্নাঞ্চলে পানি ঢুকেছে। পানিবন্দী হয়ে পড়েছে 4000 পরিবার। সকালে ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার 5 সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে। পানি প্রবাহ স্বাভাবিক রাখতে ব্যারেজের 44টি গেট খুলে রাখা হয়েছে। নদীর পানি বেড়ে বন্যার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। দর্শক, এ বিষয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছে লালমনিরহাট থেকে সহকর্মী সুমন খান। সুমন, লালমনিরহাটে তো বৃষ্টি উজানের ঢলে তিস্তা নদীর পানি বেড়েছে, এখন সেখানকার পরিস্থিতি কি দেখছেন? সেখানকার মানুষের জনজীবনের কি অবস্থা জানাবেন? আমি যদি বলি যে লালমনিরহাটে গতকাল থেকে কিন্তু তিস্তার পানি বৃদ্ধি পাওয়ার ফলে দুপুর থেকে রাত পর্যন্ত, গভীর রাত পর্যন্ত কিন্তু 5 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। কিন্তু আজ সকাল 6টায় পানি উন্নয়ন তথ্য মতে যে পানি পরিমাণ মাপা হয়েছে সেটি হচ্ছে যে 5 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। 5 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও কিন্তু যে তিস্তার তীরবর্তী যে অঞ্চলগুলো রয়েছে সেগুলো কিন্তু প্লাবিত হয়েছে। বিশেষ করে লালমনিরহাটের 5 উপজেলা, পাটগ্রাম, হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারি, লালমনিরহাট সদর, এই 5 উপজেলায় কিন্তু প্রায় 15টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে করে প্রায় 4000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পানিবন্দী হওয়ার কারণে কিন্তু তারা দেখা যাচ্ছে যে ঘরে পানি ঢুকে গেছে, চুলা জ্বালাইতে পারছে, খাওয়া দাওয়ার সমস্যা প্রচুর চলছে। এবং সেই সাথে যদি আমি বলি যে শুকনো খাবারের সমস্যাও কিন্তু দেখা যাচ্ছে, পানিবাহিত রোগেরও সমস্যা দেখা যাচ্ছে। পাশাপাশি যদি বলি যে এই পানি ওঠানামার কারণে কিন্তু ভাঙ্গনের সৃষ্টি হচ্ছে। এই ভাঙ্গনে কিন্তু মানুষের ঘরবাড়িও বিলীন হচ্ছে। বিশেষ করে যে নদী প্লাবিত যে জায়গাগুলো, সেই জায়গাগুলো থেকে মানুষ কিন্তু আশ্রয় কেন্দ্রতে আশ্রয় নিয়েছে। বিশেষ করে গবাদি পশু নিয়েও তারা কিন্তু বিপাকে পড়েছে। পাশাপাশি তারা যে আশ্রয় কেন্দ্রগুলোতে রয়েছে, সেই আশ্রয় কেন্দ্রগুলোতে তারা পরিবার পরিজন নিয়ে কিন্তু আশ্রয় নিয়েছে। সব মিলিয়ে কিন্তু লালমনিরহাটে যে 15টি গ্রাম সেটি কিন্তু প্লাবিত হওয়ার কারণে কিন্তু মানুষ ব্যাপক দুর্ভোগে রয়েছে। বোর্ড বলছে যে আসলে যদি এরকম টানা বৃষ্টি থাকে 48 ঘন্টা বা 2-3 দিন এরকম পানি বৃদ্ধি পেতে পারে। এতে করে নিম্ন অঞ্চলগুলো প্লাবিত হবে। তো সোনিয়া, এই ছিলাম। সুমন, আপনাকে ধন্যবাদ। নির্মাণের 7 বছরেও চালু হয়নি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা ট্রমা সেন্টার। রক্ষণাবেক্ষণের অভাবে চিকিৎসা সরঞ্জাম চুরি সহ হাসপাতালের ভেতর পরিণত হয়েছে মাদক সেবীদের আড্ডাখানায়। জনবল নিয়োগের মাধ্যমে দ্রুতই সেন্টারটি চালুর আশ্বাস দিয়েছেন সিভিল সার্জন তাইজুল ইসলাম উজ্জ্বলের প্রতিবেদন জানাচ্ছেন সিফাত রহমান জেসি। মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার 16 ঘরে 2,29 লাখ টাকা ব্যয়ে 2018 সালে নির্মাণ করা হয় ট্রমা সেন্টার। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসা দেওয়ার লক্ষ্যে নির্মাণ করা হয় হাসপাতালটি। তবে নির্মাণের পর তেমন কোনো কাজে আসেনি ট্রমা সেন্টারটি। বর্তমানে তালাবদ্ধ অবস্থায় পড়ে থাকায় পরিণত হয়েছে মাদক সেবীদের আড্ডাখানায়। দেয়ালের আস্তর উঠে গেছে, মেঝেতে শ্যাওলা জমেছে, লোহার কাঠামোতে ধরেছে মরিচা, ভবনের চারপাশ ভরে গেছে ঝোপঝাড়ে, চুরি হয়ে গেছে বৈদ্যুতিক ও চিকিৎসা সরঞ্জাম। স্থানীয়দের দাবি, হাসপাতালটি চালু করা গেলে দুর্ঘটনায় আহত অনেক রোগী বেঁচে যেত। আজ থেকে 7 বছর আগে নির্মাণ হয়েছে, কিন্তু আজ পর্যন্ত কোনোদিন চালু হয় নাই। এটা আমাদের হাইওয়ে থেকে মাত্র আধা কিলো দূরে। আর হাইওয়েতে যে পরিমাণ অ্যাক্সিডেন্ট বাড়ছে, আমাদের ট্রমা সেন্টারটা খুব দরকারি। অনেক দিন যাবত হয়ে গেছে এটা কোনো চিকিৎসা, কোনো হাসপাতাল, কোনো বলতে হাসপাতাল, নামে হাসপাতাল, কোনো
কার্যকারী হয় না। হাইওয়ে রোডের লগে এটা অ্যাক্সিডেন্টের রোগীপত্র আছে, এটা যদি চালু হয় তাড়াতাড়ি করে চালু হয় তাহলে সবাই সেবা পাইব, এটা সবার লেগে ভালো। এটা যতই নিউ হসপিটাল কিন্তু পরিপ্রেক্ষিতে কাজ হয় না। যদি আমাদের সরকারের কাছে দাবি এই পঙ্গু হসপিটালটা যদি চালু হয় এলাকার মানুষ অনেক দুর্ভোগ থেকে বেঁচে যাবে। অপারেশন সেন্টার ঠিক করা গেলে ট্রমা সেন্টার চালু করা যাবে বলে জানালেন স্বাস্থ্য কর্মকর্তা। সচিব মহোদয়ের সাথে আমাদের একটা ভিডিও কনফারেন্সে সিদ্ধান্ত হয়ে গেছে, ওপি চালু হলে এটা চালু হবে। আর প্রশাসনিক অনুমোদন বলেন, জনবল সরবরাহ এবং রিপেয়ার কাজ এগুলি বাকি আছে, এগুলি যত দ্রুত হবে তত দ্রুত চালু করতে পারবে। জনবল নিয়োগ ও প্রশাসনিক অনুমোদন পেলে ট্রমা সেন্টারটি চালু করা হবে জানালেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন। নির্দিষ্ট কোনো কিছু শুনি নাই যে এতদিনের মধ্যে হবে, তবে আমাদের পক্ষ থেকে এখান থেকে চাহিদা চেয়ে আমরা পাঠাইছি যে যত দ্রুত সম্ভব জনস্বার্থে এটা চালু রাখার জন্য আমরা আমাদের দপ্তর থেকে পাঠিয়েছি। আমরা আশাবাদী চালু হবে ইনশাআল্লাহ। দ্রুতই ট্রমা সেন্টারটি চালুর উদ্যোগ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। সিফাত রহমান, জেসি, মোহনা সংবাদ। লবণাক্ত ভাইরাস আর জলবায়ু পরিবর্তনের ধাক্কায় বাগেরহাটে কমছে চিংড়ি চাষ। জেলার উপকূলীয় অঞ্চলে কয়েক লাখ চিংড়ি ঘের থাকলেও বর্তমানে অর্ধেকে নেমেছে এর সংখ্যা। উৎপাদন বাড়াতে আধুনিক পদ্ধতির সম্প্রসারণের কথা বলছে মৎস্য বিভাগ। অমিত পালের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। বাগেরহাটের সাদা সোনা খ্যাত চিংড়ি একসময় অর্থনীতির অন্যতম প্রধান হাতিয়ার হলেও এখন আর আগের মতো নেই। লবণাক্ততা, ভাইরাস আর জলবায়ু পরিবর্তনের কারণে প্রতিনিয়তই ঝুঁকির মুখে পড়ছেন চিংড়ি চাষিরা। জেলার উপকূলীয় অঞ্চল মোংলা, রামপাল, শরণখোলা ও মোরেলগঞ্জ উপজেলা মিলিয়ে প্রায় কয়েক লাখ বাগদা ও গলদা চিংড়ির ঘের থাকলেও গত এক দশকে অর্ধেকে নেমেছে। এবছর 95% লোকই ক্ষতিগ্রস্ত, হয়তো আসল টাকা ঘরে যাবে কিনা 95% লোকেরই। এবছর মাছের উৎপাদন খুবই কম, কারণ পানি লবণাক্ত বেশি, তারপরে প্রচুর বৃষ্টি। এই ভাইরাসের প্রকোপে কিন্তু 1/3 মাছ, বেশিরভাগই মাছ ধ্বংস হয়ে যাচ্ছে। বারবার ক্ষতির সম্মুখীন হওয়ায় দিন দিন চিংড়ি চাষে আগ্রহ হারাচ্ছেন চাষিরা। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়ছে স্থানীয় অর্থনীতি। আমি বালা বন্ধ পেয়ে টাকা এনে গেরে মাছ দিই, গেরে মাছ হয়। সরকারের কাছে জানাচ্ছি যে আমাদের যদি কোনো সহযোগিতা আছে, কোনো করতো, সরকারের কাছে আমাকে এটাই ভালো হতো। আধুনিক পদ্ধতির ব্যবহার জনপ্রিয় করতে পারলে চিংড়ি উৎপাদন বাড়বে বলে জানালেন চিংড়ি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা। এখন চলমান যে গবেষণাগুলো চলছে চাষ ব্যবস্থাপনা নিয়ে এবং রোগ প্রতিরোধ বৃদ্ধি করার জন্য চিংড়ি কিভাবে বৃদ্ধি করা যায় সেগুলো নিয়ে কাজ করছে। ক্লাস্টার পদ্ধতি সহ আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে প্রতিনিয়তই চিংড়ি চাষীদের দক্ষতা বাড়াতে কাজ করছে জেলা মৎস্য বিভাগ। চিংড়ি চাষী আছে, বাগদা চাষী আছে, তাদের ঘেরগুলোকে আপনার উন্নয়নের জন্য আমরা ক্লাস্টার ভিত্তিতে কাজ করছি। আমরা এক ধরনের চাষীকে আপনার গুচ্ছবদ্ধ করে তাদেরকে আপনার ঘেরগুলোকে আমাদের সাস্টেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রকল্পের মাধ্যমে তার গভীরতা বৃদ্ধি করা হচ্ছে। সেখানে তাদের পাড়গুলোকে আপনার সংস্কার করে দেওয়া হচ্ছে, তাদেরকে উন্নত মানের চাষের উপর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। দেশের মোট চিংড়ি উৎপাদনের 27% আসে বাগেরহাট থেকে। তাই চিংড়ি খাতকে বাঁচাতে না পারলে বিরূপ প্রভাব পড়বে রাজস্ব আয়ে। আফরিন পপি, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ভোলার দৌলত খানে নিমতলা একতা স্পোর্টিং ক্লাবের আয়োজনে মিনিবার ফুটবল টুর্নামেন্ট 2025-এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুরের বিরলে এসএসসি ও সমমান জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে মহরুম AFM রিয়াজুল হক চৌধুরী স্মৃতি সংসদ। সমুদ্র সৈকত সহ কক্সবাজারে ছড়িয়ে থাকা প্লাস্টিক বর্জ্য সরাতে কক্সবাজারে শুরু হয়েছে ব্যতিক্রমী উদ্যোগ। সমুদ্র সৈকতে জেলা প্রশাসন ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইলে কালিহাতী উপজেলার অডিটোরিয়ামে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো উপস্থিত ছিলেন। ঢাকার কেরানীগঞ্জের নয়াবাজার ডিগ্রি কলেজে ক্যারিয়ার উন্নয়ন ও সামাজিক দায়বদ্ধতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ঝিনাইদহ পৌরসভায় জলাবদ্ধতা দূরীকরণ, ড্রেনেজ ব্যবস্থার দ্রুত সংস্কার, দখল হওয়া খাল উদ্ধার, পরিকল্পনা অনুযায়ী বাড়ি নির্মাণ ও নাগরিকদের মধ্যে সচেতনতা বাড়াতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। খুলনায় কুবিং ও বেকিং এর উপর প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু সাইদ মোহাম্মদ মঞ্জুর আলম। নাটোর ও বিভাগীয় শ্রম দপ্তর রাজশাহী এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর পাবনার আয়োজনে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের চেক হস্তান্তর এবং স্থানীয় প্রশাসন ও ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। রাজবাড়ী গোয়ালন্দে উপজেলা বিএনপির উদ্যোগে ফ্যাসিবাদ বিতাড়িত দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের শাহ রেহমাতুল্লাহ কলেজের সীমানা প্রাচীর ভেঙে কলেজের লিজকৃত জমির মধ্য দিয়ে রাস্তা অধিগ্রহণ বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে শিক্ষক শিক্ষার্থীরা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। এবার আন্তর্জাতিক সংবাদ। গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি হামলায় গেল 24 ঘন্টায় প্রাণ গেছে শতাধিক ফিলিস্তিনের, আহত হয়েছে 800-রও বেশি। এদের মধ্যে 65 জনকে ত্রাণ দেওয়ার সময় গুলি করে হত্যা করা হয়। এদিকে আজ সকালে নতুন করে আরও 62 ফিলিস্তিনিকে হত্যা করে নেতানিয়াহু সেনারা। গাজায় দিন দিন বাড়ছে অনাহারে মৃতের সংখ্যা। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত অপুষ্টিতে প্রাণ গেছে 175 জনের। এদের মধ্যে 93 জনই শিশু। সংবাদ মাধ্যম আল জাজিরার তথ্য মতে গাজায় প্রতিদিন 80 থেকে 100 ত্রাণবাহী ট্রাক প্রবেশ করে। তবে উপত্যকাটির চরম দুর্ভিক্ষ মোকাবেলায় তা যথেষ্ট নয়। ইয়েমেনের উপকূলে অভিবাসী ও শরণার্থী বোঝাই নৌকা ডুবে নিহত হয়েছে অন্তত 68 জন। নিহতদের সবাই আফ্রিকান নাগরিক। এই ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে 74 জন। ইয়েমেনে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর তথ্য মতে রোববার নৌকাটি ইয়েমেনের আবিয়ান প্রদেশের উপকূলে ডুবে যায়। এতে প্রায় 154 জন যাত্রী ছিল। এদের মধ্যে মাত্র 12 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। দর্শক, এই পর্যায়ে জানিয়ে দিচ্ছে আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। দর্শক, আমার হাতে কিছু পত্রিকা আছে, আমরা সংবাদপত্রের গুরুত্বপূর্ণ হেডলাইন আপনাদের জানাবো। প্রথমেই জানাবো প্রথম আলো। প্রথম আলো হেডলাইন করেছে, মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিচার শুরু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। গণ অভ্যুত্থানে শহীদ 133 শিশু। জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে আবারও আলোচনা। এবার দৈনিক ইত্তেফাক হেডলাইন করেছে, নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা এনসিপির। নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদের উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা। প্রতিহিংসা, প্রতিশোধ ও বিভেদের রাজনীতি আর নয়, তারেক রহমান। এবার সমকাল হেডলাইন করেছে, এবার জুলাই সনদ বাস্তবায়নের পথ খুঁজছে কমিশন। যাত্রাবাড়িতে পাখি মারার মতন গুলি ছোড়ে পুলিশ, শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য শুরু। এবার বাংলাদেশ প্রতিদিন হেডলাইন করেছে, কাল ভোজের রোডম্যাপ। দেশপ্রেমিক সৎ কর্মকর্তা নির্বাচনের নির্দেশনা। দুই বাহিনীর নির্বাচনী পর্ষদের উদ্বোধনে প্রধান উপদেষ্টা। প্রথম ভোজ হোক ধানের শীষে, তরুণদের উদ্দেশ্যে তারেক রহমান। যুগান্তর হেডলাইন করেছে, শহীদদের পূর্ণ তালিকা হয়নি, ইতিহাস বদলে দেওয়া জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর। প্রতিহিংসা নয়, দায়িত্বশীল রাজনীতি চায় জনগণ, ছাত্রদলের লাখো তরুণদের সমাবেশে তারেক রহমান। দ্য ডেইলি স্টার হেডলাইন করেছে, আইসিটি কেস, হাসিনাস trial begins with a chilling testimony. Let your first vote be for shape of paddy. দর্শক, এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। ফ্যাসিবাদের উত্থান ঠেকাতে ছাত্রদের সজাগ থাকার নির্দেশ বিএনপির। নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক সহ এনসিপির 24 দফা ইশতেহার। জুলাই আন্দোলনের এই দিনে মার্চ টু ঢাকা কর্মসূচির ঘোষণা দেয় শিক্ষার্থীরা। সহিংসতায় সারা দেশে প্রাণহানি 90 জন। নির্মাণের 7 বছরেও চালু হয়নি শ্রীনগরের ট্রমা সেন্টার। রক্ষণাবেক্ষণের অভাবে মাদক সেবীদের আচ্চাখানায় পরিণত হাসপাতালটি।
এবং লবণাক্ত ভাইরাস আর জলবায়ু পরিবর্তনের ধাক্কায় বাগের হাতে কমছে চিংড়ি চাষ, উৎপাদন বাড়াতে নানা পদক্ষেপ মৎস্য বিভাগে। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সকাল 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।